সৃজন তুই ধ্যাত ছাড় তো, এসব কী ধরনের ব্যবহার করছিস। আমি বুকে হাত দিয়ে বড় বড় দুটো নিঃশ্বাস নিলাম আর বেঞ্চে বসে পানির বোতল বের করে 2 ঢোক পানি খেয়ে নিলাম। সৃজন আমার পাশে বসে বলল, হে তুই সত্যি সত্যি ভয় পেয়ে গেছিস? আরে আমি তো ফাইজলামি করছিলাম। রাখ তোর ফাইজলামি, একে ক্লাসে কেউ ছিল না, সেই অবস্থায় হুট করে কেউ এসে যদি এভাবে চোখ ধরে আমি বুঝবো কী করে? এখনই যদি আমাকে না ছাড়তি তাহলে ভয়ে আমি হার্ট অ্যাটাক করতাম ছাগল। সৃজন কানে হাত দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বলল, আচ্ছা এইবারের মতো মাফ করে দে জানু, আর এমনটা করব না, সরি। হয়েছে, আর এত স্যারি বলতে হবে না। বাট তুই না বললি তুই আজকে আসবি না, তাহলে আসলি কেন? আজকে এতদিন পর তুই ভার্সিটিতে আসবি আর আমার সাথে দেখা হবে না, সেটা তো হতে পারে না। তাই চলে এলাম আমার জানেমানের সাথে দেখা করতে। কথাটা বলি সৃজন আমার পাশে বসে পড়ল। তখনই পিছন থেকে আরেকজন এসে আমাকে ঝাপটে ধরল। তবে এবার আর আমি ভয় পেলাম না, কারণ এটাকে আমি খুব ভালো করে জানি। তানিশা আমাকে ছেড়ে আমার সামনে এসে বলল, কনগ্রাচুলেশন বেবি, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার নতুন জীবনের জন্য। আমি মুচকি হেসে বললাম, ধন্যবাদ। শুধু ধন্যবাদ কাজ হবে না, ট্রিট কবে দিচ্ছিস বল? আমি অবাক হয়ে বললাম, বিয়ের দিন না গান্ডি পিন্ডি গিলে আসলি, তারপরও আবার ট্রিট কিসের? তাতে কি হয়েছে, একবার খেয়েছি, আরও 100 বার খাবো। ফ্রেন্ড মানে আমাদের সবসময় ট্রিট চাই, ফ্রেন্ডদের কাছে ট্রিট নেওয়ার জন্য কোনো কারণ লাগে না। ও তাই নাকি সোনা, তাহলে আজকে তুই ট্রিট দিবি? অনেক দিন পর আমি এসেছি, তাই আমার ওয়েলকাম ট্রিট দে। যা ফইন্নি, আমার ওপর চাপাইয়া দিছিস। তুই এতদিন পর আইসোস, তোর ট্রিট মিস করছি, এখন তুই দিবি। আমি বলছি যখন তুই দিবি তাহলে তুই দিবি, আর কোনো কথা না। আমি আর তানিশা এই কথা নিয়ে চেঁচামেচি করছিলাম, তখনই সৃজন বলল, চুপ কর তোরা দুজনে, আমি আজই আমার জ্বালায়, আর ওনারা আছে খাওয়া নিয়ে। আমরা দুজনই সৃজনের দিকে তাকিয়ে একসাথে বললাম, তোর আবার সমস্যা কিসের? সৃজন একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সমস্যা তো বড় সমস্যা। আমার ভালোবাসার কথাটা বলার আগেই আমার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গেল, এর থেকে কষ্টের আর কিছু আছে? আমি অবাক হয়ে বললাম, তোর আবার ভালোবাসার মানুষ কে, কখন বলি শুনি তো? সৃজন গালে হাত দিয়ে চিন্তা ভঙ্গিতে বলল, বলার সুযোগ দিলে তো বলবো। ভাবলাম গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর তোকেই বিয়ে করব, বাট তুই কি করলি, প্রথম বর্ষে বিয়ে করে নিলি। এত কিসের তাড়া ছিল তোর? এখন আমার কি হবে? আমি বিরক্ত নিয়ে বললাম, যা তো সর এখান থেকে, এসব চাপা অন্য কোথাও গিয়ে মারবি, তাহলে হয়তো সে মেয়েকে পটাতে পারবি, আমার সামনে না। তোর স্বভাব আমি খুব ভালো করেই জানি। সৃজন নিজের কপাল চাপড়ে বলল, এটাই হলো কপাল, যখন ফ্লার্ট করি তখন সবাই সিরিয়াসলি নেয়, আর যখন সিরিয়াসলি বলি তখন সবাই ফ্ল্যাট ভাবে। তখনই তানিশা সৃজনের মাথায় ব্যাগ দিয়ে একটা বাড়ি মেরে বলে, ওঠ এখান থেকে, এইটা আমার জায়গা, তোর কপালে সোহা তো বহুদূর, কি পাত্রে রানুমণ্ডলও জুটবে না। তুই যত মেয়ের মন ভেঙেছিস তার অভিশাপ লাগবে না ভাবছিস? সৃজনও উঠে দাঁড়িয়ে তানিশার মাথায় একটা গাট্টা মেরে বলল, চাই জুটুক, সেটা তোর থেকে ভালো হবে রাক্ষস। তানিশা খিলখিল করে হেসে বলল, হ্যাঁ, এজন্যই তো এখন দেবদাসের খেতাব পেয়েছিস, কয়দিন পর পারুলের জন্য মরেও যাবি হারামি। ওদের কথা শুনে প্রচণ্ড রেগে বললাম, কি ফালতু একটা বিষয় নিয়ে কথা বল, চুপচাপ বস, এখনই ক্লাস শুরু হবে। তারপর ওরা দুজনেই চুপচাপ বসে পড়ল। আস্তে আস্তে সব স্টুডেন্টরা ক্লাসে চলে আসলো। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। টানা 2টা ক্লাস হওয়ার পর জানতে পারলাম আর ক্লাস হবে না, তাই আমরা তিনজনে বেরিয়ে করিডোরে গিয়ে দাঁড়ালাম। প্রচণ্ড সূর্যের তাপ পড়েছে, আর শীতের জন্য সূর্যের তাপটা আশীর্বাদ মনে হচ্ছে, আর আমরা ইচ্ছে করে সূর্য তাপটা যেখানে বেশি পড়ছিল সেখানে গিয়ে দাঁড়ালাম, কারণ ক্যাম্পাসে শীতের চাপটা অনেক বেশি। আমাদের তিনজনের সাথে
সীমা ও নদী আসলো আড্ডা দিতে। আমরা 5 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সীমা বলে উঠল, সোহা, তোর মুখে দুপাশে এমন কালো হয়ে গেছে কেন? আমি সীমার কথা শুনে চমকে উঠলাম। কালো হবে কেন? যখন সৃজনও বলে উঠল, হ্যাঁ জানেমান, তোর মুখ অনেকটা কালো লাগছে। সৃজনের কথা টোন ধরে নদী বলল, হ্যাঁ সৃজন ঠিক বলছে। আমি ওদের কথা বুঝতে পারলাম না বলে অদ্ভুতভাবে তাকিয়েছিলাম। তখনই তানিশা আবার অভিব্যক্তি বুঝতে পেরে আমাকে টেনে নিয়ে আসলো ওয়াশরুমে। আমাদের সাথে সীমা ও নদী আসলো। তারপর আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দেখ নিজের চোখেই। আমি আয়নার সামনে দাঁড়াতেই চোখ চড়ক গাছ। আমার মুখের দুপাশে কালো বর্ণের দাগ পড়ে গেছে। কিন্তু এটা কিভাবে হলো? সীমা হেসে বলল, আমি সকালেও দেখেছিলাম, বাট তখন এতটা বোঝা যাচ্ছিল না বলেই আমলে নেইনি। আমি একটা জিনিস বুঝি না, তোকে দেখলে সব ছেলেরা এমনিতেই টেরা হয়ে থাকে, তারপরও তুই কেন এসব ছাইপাশ বিউটি প্রোডাক্টস ইউজ করিস? আরও সুন্দর হয়ে ছেলেদের আকর্ষণ করার জন্য নাকি? তানিশা বিরক্তের সাথে বলল, এসব কী ধরনের কথা বলিস সীমা? ওটা তো স্বভাব ছেলেদের আকর্ষিত করার জন্য সাজা। সোহা তো মতো মেকআপ সুন্দরী না রে, ওকে সুন্দর হওয়ার জন্য কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করতে হবে? সীমাও একটু খিটখিট করে বলল, সত্যি কথা বলে সবারই গা লাগে। সীমার কথা শুনে আমি রাগান্বিত হয়ে কর্কশ কণ্ঠে বললাম, ফালতু কথা বলিস না তো। আমি মুখে তেমন কিছু ইউজ করি না, শুধু একটা রেগুলার ক্রিম ছাড়া, সেটাও আমি আজকে ব্যবহার করিনি। আমি বুঝতে পারছি না হঠাৎ মুখটা কালো হওয়ার কারণ কি। নদী বলল, কিছু না দিলেও এমনি এমনি তো আর এমন হয় না, কিছু দিয়েছিস হয়তো মনে নেই। আচ্ছা মুখটা ধুয়ে নে, পেতনি লাগছে। ওদের কথা আর কথা না বলে আমি আমার মুখটা পরিষ্কার করতে লাগলাম। অনেকক্ষণ চেষ্টা পর কিছুটা পরিষ্কার হয়েছে, তবে এখন পুরো মুখটাই কালো লাগছে। তখনই আয়নার দিকে তাকাতে আমার মনে পড়ল যে সকালে আমি আমার ক্রিমটা পরিবর্তনে শানের ক্রিমটা দিয়েছিলাম, সেটা ইউজ করেছিলাম। তাহলে ওই ক্রিমটাই সাইড এফেক্ট নয় তো? কিন্তু যদি ক্রিমটায় মুখ এমনই হবে তাহলে শান আমাকে দিল কেন? আমার মধ্যে অগ্নি লাভা ফুটছে, রাগে পুরো শরীর কাঁপছে। আমি তাড়াতাড়ি করে মুখটা আমার ওড়না দিয়ে বেঁধে তানিশা থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। তানিশা আমার পিছন পিছন আসতে আসতে বলল, কিরে কোথায় যাচ্ছিস? ট্রেনে চলে আসবে এখনই। বাসায় যাচ্ছি, তোদের সাথে পরে কথা হবে। কথাটা বলেই আমি আর এক মুহূর্তে দাঁড়ালাম না। তানিশা অনেকবার ডাকলো, শুনলাম না। একটা রিক্সা নিয়ে 0 পয়েন্ট চলে আসলাম। তারপর ট্রেনে করে 16 শহর স্টেশনে পৌঁছাতে দেখতে পেলাম ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমি গাড়িতে উঠে বসলাম। আর বাসা আসা আগ পর্যন্ত আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আর মনে মনে শানকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলাম। ফালতু লোক একটা, ওনাকে আমি বিশ্বাস করে ক্রিমটা ইউজ করেছিলাম, আর উনি কি করলো? বাসায় এসে কারো সাথে কোনো কথা না বলে রুমে চলে গেলাম। কারণ এখন যদি মায়ের সাথে কথা বলি তাহলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর এখন আমার কাছে কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করছে না। রুমে ঢুকে ধুম করে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। মে আই কাম ইন মিস্টার আরিয়ান আরিফিন শান? শান অ্যাকাউন্টের পুরানো হিসাবগুলো দেখছিল। হঠাৎ করে মেয়েলি কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো। তাকাতে দেখতে পেল ঐশী দাঁড়িয়ে। শান ঠিক করে বসে বলল, এসো না ঐশী, এত ফর্মালিটি করছো কেন? ঐশী ভিতরে ঢুকে চেয়ার টেনে চেয়ারে বসে বলল, যেখানে সম্পর্কটা একটা বিজনেস ডিলের ওপর দাঁড়িয়ে আছে সেখানে ফর্মালিটি তো থাকতেই হবে। এভাবে বলছো কেন ঐশী? শুধু বিজনেস ডিল কেন হবে? আমরা দুজনে কিন্তু খুব ভালো বন্ধু, তুমি সেটা ভুলে যাচ্ছ। না কিছু ভুলিনি, বন্ধুত্ব বাইরে অফিসে আমরা শুধু বিজনেস পার্টনার। যাই হোক, ওই দিন আমরা যে ডিলটা পেয়েছি সেটাই নিয়ে ডিসকাস করতে এসেছি তোমার সাথে। তোমার কি সময় আছে?
ঐশী স্বাভাবিকভাবে কথা বলল, দেখো আমি সত্যি দুঃখিত, আমি তোমার মন কষ্ট দিতে চাইনি। আমি কখনো তোমাকে সেই নজরে দেখিনি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসতাম। আমি সেটা আগেই ভুলে গেছি আরিয়ান। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আর আমি এত দুর্বল মেয়ে নয় যে একটা সামান্য বিষয় নিয়ে ধরে বসে থাকবো। তবে হ্যাঁ, একটা অপেক্ষা থেকে যাবে যে এতটা ভালোবাসার পরও তোমার মতো এত ভালো একটা মানুষের ভালোবাসা পেলাম না। তুমি আমার জীবনে প্রথম পুরুষ যে আমাকে রিজেক্ট করেছো, আর সেটা আমি সবসময় মনে রাখবো। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, এইবার কাজে ফোকাস করি। বলে নিচের দিকে তাকিয়ে ঐশী ফাইল বের করতে লাগলো। আসলে ফাইল বের করার তো কেবল মাত্র অজুহাত। ও চাইছে যেন ওর চোখের পানিটা শানের চোখে না পড়ে। শান ভাবলেশহীনভাবে বলল, তুমি তাহলে আমার কোম্পানির সাথে কাজ করছো? ঐশী শানের দিকে তাকিয়ে খানিকটা হাসলো, তারপর বলল, তুমি কি ভেবেছিলে আরিয়ান আমি ডিলটা ক্যান্সেল করে দিব? কেন, তুমি আমাকে রিজেক্ট করেছো বলে? নো আরিয়ান, নো। পার্সোনাল লাইফ একদিকে আর বিজনেস একদিকে, আমি কখনো দুটোকে একসাথে গোলাবো না। এই ডিলটা ক্যান্সেল করলে শুধু যে তোমার লোকসান হবে তা নয়, আমারও হবে। তাহলে আমি কেন করব? আমি এতটাও বোকা নয়, আর আমার যথেষ্ট মনের জোর আছে তোমার সাথে কাজ করার। শান খুশি হয়ে বলল, আই অ্যাম প্রাউড অফ ইউ ঐশী। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। ঐশী শানের বিপরীতে আর কোনো কথা বলল না। ফাইল বের করে শানকে ডিলের ডিটেলস বুঝিয়ে দিতে লাগলো। শান যখন ঐশী রিজেক্ট করে তখন ঐশীও রাগের মাথায় ঠিক একই কথা ভেবেছিল যে শানও সাথে সব বিজনেস পার্টনারশিপ ক্যান্সেল করবে, চলে যাবে এখান থেকে অনেক দূরে। কিন্তু পরক্ষণে ভাবলো, এখান থেকে চলে গেলে তো সব কিছুই চুকিয়ে যাবে। ও আর শানকে কখনই দেখতে পাবে না। বিজনেসের জন্য হলো যদি কিছুটা সময় একসাথে থাকা যায়, ক্ষতি কী? অন্তত কাজের ফাঁকে ফাঁকে প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখতে পারো, ব্যাস এটাই শান্তি। ভালোবাসা মানে তো শুধু এক না, যে যাকে আমার ভালোবাসবো তাকে সবসময় নিজের সাথে বেঁধে রাখবো। বরং ভালোবাসার প্রকৃতি অর্থই হচ্ছে ত্যাগ, তাকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া যাতে সে নিজ সুখটা খুঁজে নিতে পারে, আর তার সুখের জন্য এইটুকু ত্যাগ বড় কিছু নয়। ডিলের ডিটেলস বলতে বলতে হঠাৎ করে ঐশী বিষম খেয়ে কাশতে শুরু করলো। শান তাড়াতাড়ি করে পাশে থাকা পানির গ্লাসটা ঐশীর দিকে এগিয়ে দিল। ঐশী তাড়াতাড়ি করে পানিটা খেলো। শান বলল, কি হয়েছে, ঠিক আছো এখন? কি ভাবছো এত? ঐশী গ্লাসটা পাশে রেখে কিছুক্ষণ চুপ করে রইল। কি উত্তর দিব শানের প্রশ্নে? এটা বলতে যে আমি তোমার কথাই ভাবছিলাম। না না, এতটা ছোট হওয়ার মানে হয় না কারো কাছে। ঐশীকে চুপ থাকতে দেখে শান টেবিলে হালকা একটি বাড়ি মেরে বলল, ঐশী কি ভাবছো? শানের কথা ঐশী ঘোর কাটল। শানের দিকে মুখ করে বলল, কিছু না। তারপর দুজনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ঐশী বলে উঠল, তোমার মতো একজন সুন্দর মনের এবং ভালো মানুষের ভালোবাসা যে মেয়েটা পেয়েছে সে সত্যি অনেক ভাগ্যবতী। আমার তো এখন তাকে হিংসে হচ্ছে। যে ভালোবাসার জন্য আমি এত তপস্যা করলাম, সেই ভালোবাসা সে এত অনায়াসেই পেয়ে গেল আরিয়ান। ঐশী একটা তাচ্ছিল্য হাসি হাসল। ঐশীর ব্যবহারে শান বড্ড অস্থির অনুভব করছে, আর প্রচুর বিরক্ত লাগছে কথাগুলো শুনতে। কিন্তু কি করা আছে, না চাইলেও যে ঝামেলা ও সবসময় এড়িয়ে চলতো সেই ঝামেলাতে পড়ে গেছে। ভাবতেই নিজের চুল ছিঁড়তে মন চাইছে শানের। ঐশী আবার বলল, বাই দ্য ওয়ে আরিয়ান, বিয়েটা তো আমাকে না জানিয়েই করলে। এখন কি বউটাও আমাকে দেখাবে না নাকি? কেন দেখাবো না? শান নিজের ফোনটা ওপেন করলো, তারপর গ্যালারিতে ঢুকে প্রাইভেট ফাইল থেকে সোহার ছবি বের করে ঐশীকে ফোনটা হাতে দিল। ঐশী ফোনটা নিয়ে ছবিটা দেখতেই না চাইতে মুখ থেকে আপনাতে বলে উঠল, মাশাআল্লাহ আরিয়ান, তোমার বউ কিন্তু একদম হুপরি। আমারই চোখ আটকে যাচ্ছে। আর তোমার কথা তো নাই বলি, এর জন্য বউয়ের জন্য এত পাগল তুমি, তাই না আরিয়ান? তোমার চয়েস
আছে বলতে হবে। তোমাদের একসাথে খুব ভালো মানিয়েছে। ঐশীর গলা ধরে আসছিল, বারবার কথাগুলো বলল। শান ঐশীর কথা মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ ঐশী। ঐশী হাসার চেষ্টা করে তাড়াতাড়ি ফোনটা শানকে দিয়ে বলল, এত সুন্দর লাগছে তোমাদের যে আমারই নজর লেগে যায়। আচ্ছা শান, আমার শরীরটা আজকে ভালো লাগছে না, কালকে ডিলটা নিয়ে ভালো করে কথা বলবো, ওকে? শানকে কিছু বলার সুযোগ না দিয়ে ঐশী দ্রুত শানের কেবিন থেকে বেরিয়ে গেল, একদম হাওয়ার বেগে বেরিয়ে গেল। শান শুধু অবাক চোখে তাকিয়েছিল। ঐশী এত দূরত্ব হাঁটছিল, যেন মনে হচ্ছে ও হাঁটছে না, দৌড়াচ্ছে। নিচে ফ্লোরে এসে যখন গেট থেকে বের হবে তখনই মাথা সজোরে ধাক্কা খেলো কারো সাথে। ঐশী এখানেই মাথা ধরে বসে পড়ল, আর ছেলেটার মাথার সাথে সাথে গেটের সাথে বাড়ি খেলো। ছেলেটা চিৎকার করে বলে উঠল, আশ্চর্য, এটা কি খোলা মাঠ পেয়েছেন যে এভাবে ছাড়া গরুর মতো দৌড়াচ্ছিলেন? উফ, আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে। ঐশী দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলল, সরি, আমি দেখতে পাইনি, আসলে আমার একটা কাজ ছিল তাই তাড়া দিয়েছিলাম। কথাটা শেষ হতে না হতেই সামনে যাকে দেখল তাকে দেখে চিৎকার করে বলল, আপনি? এতক্ষণ ছেলেটিও ঐশীকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ও মনে করার চেষ্টা করলো, আরে এটা ওই মেয়েটা যে ওকে ধন্যবাদ না দিয়েই চলে গিয়েছে। ঐশী চিৎকার শুনে ছেলেটি সম্বিত ফিরে পেল। ছেলেটি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে আপনি ওই মেয়েটা না, যিনি ওই দিন সুইসাইড করতে গিয়েছিলেন? ঐশী ক্ষিপ্ত দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে বলল, আপনার মাথায় স্ক্রু কি ঢিলে? কি ফাউল কথাবার্তা বলছেন পাবলিক প্লেসে? আপনি সুইসাইড করতে যেতে পারবেন আর আমি বললেই দোষ? আর একটা বাজে কথা বলবেন না। ঐশীর পাশে একটা ভাঙা রড পড়ে ছিল, ওটা হাতে তুলে বলল, এই রডটা দিয়ে মাথা ফাটিয়ে দিব, তারপর বুঝতে পারবেন সুইসাইড কাকে বলে, কত প্রকার কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ। ছেলেটা ভয় পেয়ে বলল, কি ডাকাত মেরে বাবা, একে তো ওই দিন সুইসাইড করা থেকে বাঁচালাম, অথচ ধন্যবাদ না দিয়েই চলে গেল, আর আজকে দেখা হতে না হতেই মাথাটা অর্ধেক ফাটিয়ে দিয়েছে নিজের গরুর মতো শিং দিয়ে। এখন আবার পুরোপুরি হাসপাতালে পাঠানোর ধান্দা। বলি আমি আপনার কোনো পাক্কা ধানে মই দিয়েছিলাম? জানতে পারি ঐশী রেগে নিজের হাত থেকে রডটা ফেলে দিয়ে বলল, ধুর, আপনি পাগল, না হলে এই আতপাগলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করি। কথাটা মনে মনে আড়িয়ে ঐশী বেরিয়ে যাচ্ছে, তখন ছেলেটা পেছন থেকে ডেকে পড়ল, ওহো ম্যাডাম, একটা গুঁতো দিয়ে চলে যাচ্ছেন, যে আমার মাথায় শিং উঠলে সে দায়ভার কে নিবে? দয়া করে আরেকটা গুঁতো দিয়ে যান। ঐশী নিজের পায়ের জুতোটা খুলে ছেলেটার দিকে ছুঁড়ে মেরে বলল, আপনাকে দ্বিতীয় গুঁতো দিব? আমার জুতো, পাগল লোক একটা। কথাটা বলে ঐশী বেরিয়ে গেল, আর ছেলেটি এখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। ভাগ্যিস ঠিক সময় মতো সরে গেছিল, নইলে সোজা ওর গায়ে পড়ত। ও মাই গড, এটা মেয়ে না অন্য কিছু? আল্লাহ জানে এই মেয়েটি কোনো ছেলের কপালে নাচবে, তার জীবন পুরোপুরি নরক বানিয়ে ছাড়বে শিওর। বিকালে শান বাসায় আসতে দেখতে পেল শানের মা একা একা বসে আছে আর সিরিয়াল দেখছে, কিন্তু সোহাকে দেখতে না শান ওর মায়ের কাছে এগিয়ে গেল। শানকে দেখেই শানের মা টিভি ছেড়ে শানের দিকে তাকিয়ে বলল, এসে গেছিস? এখনই এলাম। সোহা, কি হয়েছে বলতো? তুই কি কিছু বলছিস? মায়ের কথা শুনে শান বিচলিত কণ্ঠে বলল, না, ওর সাথে তো সকালের পর আমার দেখাই হয়নি, কি বলবো? শানের মা চিন্তিত হয়ে বলল, জানি না, ভার্সিটি থেকে আসার পর একটা কথাও বলেনি কারো সাথে। শান একটু চিন্তিত হলো যে হঠাৎ কি হলো মেয়েটার, সকালবেলা তো ভালোই ছিল। আচ্ছা মা, আমি দেখছি। কথাটা বলেই শান উপরে চলে গেল। উপরে গিয়ে দেখলো দরজা লক করা। শান 2-3টা নক করতে দরজা খুলে দিলাম। শান ভিতরে ঢুকে বলল, কি ব্যাপার, দরজায় লক করে বসে আছো কেন? আমি কোনো কথা না বলে চুপচাপ গিয়ে বেডের একপাশে বসলাম। সোহা এমন ব্যবহার শানের আর অবাকের মাত্রা দ্বিগুণ হলো। তাহলে শান যেটা ভাবছে সেটাই সত্যি না তো? সবটা বুঝতে পেরে যায়নি তো? শান এগিয়ে গেল সোহার দিকে। শান,
আমার পাশে বসে আমার হাতের উপর নিজের হাত রাখতেই আমি ঝাটকা মেরে হাত সরিয়ে উঠে দাঁড়ালাম। হাত সরাতেই শান আবার আমার হাত ধরে টান বসিয়ে দিল। আমি রেগে বললাম, ছাড়ুন আমার হাত। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি শানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি জেনে কি করবেন? হাত ছাড়ুন আমার। শান আরও দ্বিগুণ জোরে আমার হাত ধরে আমার আরও কাছে টেনে নিয়ে বলল, যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দিবে আমি তোমাকে ছাড়ছি না। আমি শানের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, সকালে আপনি যে ক্রিমটা আমাকে দিয়েছিলেন সেই ক্রিমের সাইড এফেক্ট আছে বলেননি কেন? শান অবাক হওয়া ভঙ্গিতে বলল, ক্রিম সাইড এফেক্ট থাকবে কেন? এবার আমি কান্না করে বললাম, না থাকলে ওই ক্রিমটা ইউজ করার কিছুক্ষণ পর মধ্যে আমার ফেসটা পুরো কালো হয়ে গেল কেন? শুধু আপনার জন্য আজকে ফ্রেন্ডের হাসির পাত্র হয়ে গেছি আমি। সবাই বলছে আমি ছেলেদের আকর্ষণ করার জন্য, সুন্দর দেখার জন্য হয়তো কোনো বিউটি ক্রিম ইউজ করেছি, এজন্য এমন হয়েছে। আমি আরও জোরে জোরে কাঁদতে লাগলাম। শান আমার মাথাটা আলতো করে নিজের বুকের পাশে চেপে ধরে বলল, কি বলছো আমার মিষ্টি বউ এমন কথা? আমার বউটা তো এমনিতেই ন্যাচারাল সুন্দরী, তা সুন্দর হতে কেন কোনো ক্রিম ইউজ করতে হবে? যে এই কথা বলছে নেক্সট তুমি তাকে দেখিয়ে দিও, আমরা দুজনে মিলে ওকে কালো পেন্ট করিয়ে কালো বানিয়ে দিব কেমন? একদম বাচ্চাদের মতো কেঁদো না। আমি তো তোমার ভালোর জন্য ক্রিমটা দিয়েছিলাম, ওই ক্রিমটার জন্য কিছু হয়নি। আমি কেন জেনে শুনে এমন কিছু করব? হয়তো তোমার স্কিনে প্রবলেম হচ্ছে, আর কিছু ইউজ করার দরকার নেই। শান আমার মাথায় হাত দিয়ে বুলাচ্ছিল আর কী সব উটকো কথা বলছিল, একদম বাচ্চাদের মতো আমাকে শান্ত দিচ্ছিল। এতে আমার কান্না ভুলে হাসি চলে আসছিল। আমি নিজেই কান্না এত ব্যস্ত ছিলাম যে আমি খেয়ালই করিনি আমি ওনার বুকে মাথা নিয়ে আছি। সোহার কান্নার বেগ কিছুটা কমতে শান জোরে একটি স্বস্তি নিঃশ্বাস নিল, যেন আসন্ন কোনো বড় বিপদ থেকে হাঁপ ছেড়ে বাঁচল।